কণিকা কাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কাল ব্লগস। বন্ধুরা আজকে আমি চলে এসেছি শ্রী শিবানন্দ সেবাশ্রমে চলে এসেছি আজকে। তো সেই ভিডিওটা আজকের এই সেবাশ্রমের ভেতরটা তোমাদের শেয়ার করব এবং মহারাজজির সঙ্গে কথা বলবো। এই সেবাশ্রম সম্পর্কে যে ইতিহাস সেটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে, এবং কী কী ঠাকুর রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং কটায় মন্দির খোলা কটায় মন্দির বন্ধ সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোর সঙ্গে থাকো, আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এই হলো শ্রী শ্রী শিবানন্দ সেবাশ্রমে প্রবেশের মেন দ্বার। বন্ধুরা, শিবানন্দ সেবাশ্রমে যেতে পথে তোমাদের আমি সর্বপ্রথম এখানে আসবে কী করে সেই ঠিকানাটা বলে দিই। বন্ধুরা, যারা ট্রেনে করে আসবে তারা মধ্যমগ্রাম রেল স্টেশনে নামবে, সেখান থেকে টোটো ধরে আসবে চৌমাথা থেকে তোমরা টোটো বা বাসে চলে আসবে কল্যাণপুর শ্রী শ্রী শিবানন্দ সেবাশ্রমে। আর যারা বাসে করে আসবে তারা নামবে মধ্যমগ্রাম চৌমাথা, সেখান থেকে টোটো বা অটো ধরে চলে আসবে কল্যাণপুর শ্রী শ্রী শিবানন্দ সেবাশ্রমে। তো চলে এসেছি, দেখো 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই আমরা চলে এসেছি শ্রী শ্রী শিবানন্দ সেবাশ্রমে। তো এবার আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব। প্রধান দ্বার দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু আমাদের ডান হাতে পড়বে লাল রঙের হলুদ বর্ডারের 3টি ধর্মের স্থাপত্য শৈলের কারুকার্য করা শ্রী শ্রী শিবানন্দ আশ্রমের মন্দিরটি। মেইন মন্দিরের সামনে বিশাল একটা প্রাঙ্গণ রয়েছে, যেই প্রাঙ্গণে কিন্তু অনেক কিছু রয়েছে। মা শারদা মায়ের বাগানবাড়ি এবং আস্থাবল এবং প্রতিষ্ঠিত পুকুর এবং ধ্যান ঘর ইত্যাদি অনেক কিছুই রয়েছে। সব কিছু তোমাদের পরে শেয়ার করব। আগে তোমাদের শিবানন্দ আশ্রমের গর্ভগৃহটা এবং নাট মন্দিরটা শেয়ার করি, তারপরে কিন্তু মন্দিরের সামনের প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো। এই হলো বন্ধুরা শিবানন্দ আশ্রমের নাট মন্দির। তো নাট মন্দিরটা দেখো অপূর্ব সুন্দর। আর এটা হচ্ছে তোমার একটা বেল গাছ, যার নিচে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। ওই দিকে একটা গেট রয়েছে দেখতে পাচ্ছ, আর এদিক দিয়ে একটা গেট রয়েছে, এদিক দিয়ে আমরা ঢুকেছি। আর যে স্তম্ভগুলো রয়েছে নাট মন্দিরে, সেই স্তম্ভগুলোই দেখো খোদাই করা নারায়ণের মূর্তি, প্রভু শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। আর গর্ভগৃহের যে উপরের দেওয়ালটা রয়েছে তাতে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর পৌরাণিক ঘটনাগুলি ফুটিয়ে তোলা হয়েছে। নাট মন্দিরে বন্ধুরা দেখো মহারাজজি যেখানে বসেন ঠিক তার পেছনে রয়েছে মা অন্নপূর্ণা এবং ভোলে বাবার একটা পাথরের উপরে খোদাই করে মূর্তিটা রাখা হয়েছে। এবং নাট মন্দিরে রয়েছে খুব সুন্দর বিশাল বড় একটা ঝাড়বাতি। গর্ভগৃহের সামনেই রয়েছে নন্দী মহারাজ এবং একটা যজ্ঞকুণ্ড। বন্ধুরা, গর্ভগৃহে প্রবেশের 2টো দরজা আছে। 2টো দরজারই দুপাশে কিন্তু সেগুন কাঠের উপর খুব সুন্দর নকশা করা প্রভু নারায়ণের কাঠে খোদাই করে মূর্তি রয়েছে। আর একটি গর্ভগৃহের প্রবেশদ্বারে ভোলে বাবার কাঠে খোদাই করা মূর্তি রয়েছে। চলো বন্ধুরা, এবার তোমাদের গর্ভগৃহটা দেখাই। বন্ধুরা, গর্ভগৃহে অবস্থান করছে ভোলে বাবার কোলে মা কালী। আর এই মা কালী কিন্তু এখানে শিলামূর্তিতে রয়েছে। এছাড়াও রয়েছে শিলায় বাবা গণেশ ঠাকুর এবং বাবা রামকৃষ্ণের মূর্তি। বন্ধুরা, এবারে এই শিবানন্দ আশ্রমের মহারাজের সঙ্গে কথা বলে জেনে নিই কেন তিনি এই আশ্রম প্রতিষ্ঠিত করে। তো আপনি বলুন একটু বাবা, যে এই আশ্রম যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কেন হলো, মানে কে করলে, কীভাবে হলো, স্বপ্নাদেশে নাকি, সেই ইতিহাসটা একটু ভক্তদের জানান। এই যে জমিটা রাজা কৃষ্ণচন্দ্রের পাওয়া, রাজা কৃষ্ণচন্দ্র এখানে 3 জন ব্রাহ্মণকে নিয়ে এসেছে। 3 জন ব্রাহ্মণ এই এলাকার জমিদার ছিল। সোনার ঘট পল্লব দিয়ে তাদেরকে এখানে প্রতিষ্ঠা করেছিল। এবং নারায়ণ শিলা, যে নারায়ণ শিলা মন্দিরে আছে
যার 22 চালে রেগুলার ভোগ হতো, তাহলে কত জমি ছিল, কত লোক লস্কর কাজ করত। এবং এদের লাঠিয়াল বাহিনী ছিল। এরা তিনজন তিন দিকে থাকতো। যেখানে আমি বসে আছি এখানে থাকবো, এরা ছোট ভাই, ঠিক আছে। আর দুই ভাই দুই দিকে ছিল, একটা বাজারে, বাদু বাজার সামনে। মহেন্দ্র মুখার্জি আর রাসবিহারী মুখার্জি। মহেন্দ্র মুখার্জি বড়, রাসবিহারী মুখার্জি ছিল মেজ, আর ক্ষেত্রবন মুখার্জি ছিল ছোট, ঠিক আছে। বিশাল সম্পত্তি, জমিদারি। এখানে দুর্গা পুজো তো কালী পুজো, কালী পুজো এখনো হয় আমাদের প্রায় কালী পুজোর দিন। আর এখানে বলি হতো তখন, তখন আমি ছিলাম ব্রিটিশ। এখানে খেয়ে মানুষ প্রচুর, এখানে ইতিহাস। তারপরে কি হয়েছিল, ইনি ঠিক 32 বছর বয়সে ইনি মারা যান অসুখে। আর এনার স্ত্রী 18 বছর বয়সে দুটো মেয়েকে নিয়ে বিধবা। এই 18 বছর বয়সে যে বিধবা হয়েছিল দুই মেয়েকে নিয়ে, এই মেয়েকে নিয়ে এখানে তো থাকা যাবে না, দুজনেই ছিল। একজন ছিল আইএস, বাইজি নাচিয়ে থাকতো, আর একজন ছিল অত্যাচার। যদি কারোর বউকে সুন্দরী লাগতো তাকে লাঠিয়াল দিয়ে তুলে নিয়ে আসতে পারে, এরকম। 18 বছর বয়সে সে দুটো মেয়েকে নিয়ে ভাসুর ওরকম থাকে কি। এই উনি এখান থেকে চলে গেলেন তার ভাইয়ের বাড়ি। তখন এই জায়গাটা কি শূন্য হয়ে গেল। এই পুরো এই যে স্থানে যে মায়ের পুজো তো শক্তির একটা ছিল, সেটা টোটালটাই বন্ধ হয়ে গেল। দুমহলের বাড়ি ছিল, বিশাল মন্দির, পিছনে ফলের বাগান, এইসব ছিল। কিন্তু সেই সব পুরো হয়ে গেল। লোকেরা তো নিয়ে যেতে লাগলো এখানকার মানুষগুলো। এখান থেকে এখানে এই যে আসন ছিল বোধনতলা, এখানে 2 বগ্ন গিনি সোনা পেয়েছিল। শেষ তো ইতিহাস হয়ে গেছে। আর সেই তার যে 2 মেয়ের বিবাহ দিয়েছিল, তার মধ্যে এক মেয়ে কলেরা, তখন মহামারী হয়, পেটে তখন বাচ্চা ছিল, সেই অবস্থায় কলেরাতে মারা যায়, ডাক্তারখানা নিয়ে আসতে আসতে। তাহলে ওইদিকে শেষ। আর যে একজন ছিল মেয়ে, তার গর্ভে আরেকটি মেয়ে, সে হচ্ছে আমার মা। এই আমার মা থেকে আজ এই জায়গা তৈরি হয়েছে। আমার মা, আমাদের বাড়ি হচ্ছে মানে পৈতৃক হচ্ছে হাওড়া। হাওড়া কালী ব্যানার্জির সঙ্গে আমার ঠাকুরদা ঈশ্বর সুরেন্দ্রনাথ ব্যানার্জির অর্ধেক শেয়ার ছিল। আমার বাবারা 2 ভাই 3 বোন ছিল। আমার বাবা ছিল মেজ, ছেলেদের মধ্যে বড়। আমার বাবা শিবপুর বিয়ে কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস ছিল, কিন্তু সংসারের দিকে তার কোনোদিন মতলব ছিল না। সে ঠাকুর দেবতা নিয়েই থাকত, পুজো পাঠ ঠাকুর দেবতা নিয়ে। আর আমার কাকা পড়াশোনা করে কোর্টে চাকরি, লাস্ট শেষে বারাসাতে ডিস্ট্রিক্ট জাজে, সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজে রিটায়ার করে, মানে ওখানে চাকরি সমাপ্ত করে। তার নাম ছিল অরুণ কুমার মুখার্জি। আমার বাবা স্বামী তৎপুরুষানন্দ নামে পরিচিত। এই আমার মার সাথে বাবার বিবাহ। এবার সেই সূত্রে আমার বাবা এই স্থানে এসে দেখলো এখানে মায়ের পুরো শক্তি বিরাজ করছে, এবং আশপাশের মানুষ এখানে দেখতে লাগলো বিভিন্ন একটা আলো রাত্রির বেলা ঘুরে বেড়ায়।
বিভিন্ন পুকুরের আওয়াজ ধ্বনি শুনতে পায়। শুধু তাই না, এই যে বসে আছো এখানে সাপের শঙ্খ লাগবে, বিষধর সর্পরা ঘুরে বেড়াবে। তখন আমার বাবা কি করলেন, এখানে ছোট্ট করে মন্দির করে মাকে প্রতিষ্ঠা করলেন। এই মা এসছেন স্বপ্নাদিষ্ট শিলামূর্তি, বাবার কোলে ভগবান শিবের কোলে মা স্বয়ং শক্তিরূপে বিরাজ করছেন। এবং এই মূর্তি যে তৈরি করে, তার তৈরি করতে করতে তার পায়ে একটা থালা উড়ে এসে পায়ে গিতে যায় যখন মায়ের চোখ করে। সেই মূর্তি যখন এখানে নিয়ে আসা হয়, প্রতিষ্ঠা হবে, আমার বড় মা, যার একমাত্র নাতনি আমার মা, আমার দিদিমা মারা যান, ঠিক আছে, আমার দাদু তার আগেই মারা গেছিল না, আমি দেখি ঠিক। এবং আমার বড় মা দেখলেন যে তার মাথার উপরে স্বয়ং ভগবান শিব এসে বলছেন, আমি এখানে আছি, তোর আর কোনো চিন্তা নেই। তিনি তার 7 দিনে প্রতিষ্ঠা হওয়ার 7 দিনের মধ্যে তিনিও দেহ রাখেন, ঠিক আছে। এবং এই জায়গায় মানুষ আস্তে আস্তে সবাই আসতে লাগে, বিভিন্ন তাদের মনের আশা কামনা বাসনা নিয়ে। এবং এই যে একটু একটু করে আসতে লাগে এবং তাদের পূরণ হতে থাকে। এই করতে করতে এটা কল্যাণেশ্বরেশ্বরী মা রূপে পরিচিত হয়। এই পরিচয়ে এটা পরিচিত ছিল, মানুষ আসত। তারপরে আমার ভূমিকা এলো, আমি এই বাড়ি ওনার বড় সন্তান হিসেবে, আমরা 4 ভাই, সবাই পুজো আর্চার মধ্যেই থাকে। কিন্তু আমি ওই মন্দির মঠে ছিলাম, পড়াশুনো করেছি, তার আগে নিজে বলছিলাম জাস্ট একটু পড়াশুনো। আমাদের বাড়িতে একটা পড়াশুনো গান বাজনার একটা চর্চা ছিল। আমার ছোটো বিষ্মা বেতার শিল্পী ছিলেন, আমার বাবাও এক্সারসাইজ বাজাতে পারতেন, সে এক্সারসাইজ এখনও হচ্ছে। কিন্তু ঘটনাচক্রে আমার বাবা, যখন আমি বাইরে মঠে মঠে ছিলাম, আমার জীবনে অনেক ঘটনা আছে, সেসব বলতে গেলে অনেক সময় লাগে। তারপর থেকে আমার বাবা যেদিন দেহ রাখে, আমি জানি আমার বাবা দেহ রাখবেন, আমি আসা যাওয়া করতাম। যেদিন আমার বাবা দেহ রাখবে সেদিন আমি জানি আমার বাবা গিয়ে চলে যাবে। তখন আমি একটি বাবাসাদের মন্দিরে থাকি। আমি যখন বাবা চলে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আমার বাবা চলে যাবে। আমি ওখান থেকে দৌড়ে একটি সাইকেল নিয়ে ছুটে চলে আসি এবং আমার বাবা আমার দেহ হাতের ওপরে আমার বাবা নিয়ে যান। তখন দেবী কবচ পাঠ করতে করতে উনি দেহ রাখছেন, ঠিক আছে, চণ্ডীর দেবী কবচ পাঠ। এবং সেই দিন আমার মাথায় সমস্ত যেন ভেঙে পড়ে, ঘর বাড়ি এমন একটা পজিশন। আমি কত জন চিৎকার করে আমার ইষ্টকে করেছিলাম আমি নিজেও জানি না, ঠিক আছে। তারপরে এখানে সেটার দিন ছিল 25শে বৈশাখ, আমার বাবার দেহ রাখা হচ্ছে 2000 সালে 25শে বৈশাখ। তো আমার জন্ম 2056, 1956 বুদ্ধ পূর্ণিমার দিন 25শে বৈশাখ বুধবার আমার জন্ম হয়েছিল। মায়ের কথা আমি তার দেখতে যাইনি জন্ম, কিন্তু আমার আধার কার্ডে ওটা 58 হয়ে গেছে। তখন তো বার্থ সার্টিফিকেট ছিল। যাক, বাবা দেহ রাখার পর আমার মা বললো যে এই জায়গাটা কি নষ্ট হয়ে যাবে বাবা। আমার ভাইরা তখন 2 ভাই ছোট ছোট মানে খুব ছোট না, পড়াশুনো করে, পড়াশুনো মানে তারা ছোট ভাইকে সংসারই করেছি। তখন সেজো ভাই পুজো আচ্ছা নিয়ে আছে, মেজো ভাই তার সংসার আলাদা থাকে। তখন আমাকে বললো এই জায়গাটা ধরা। তা আমি বলেছিলাম আমি যদি এখানে থাকি, আমার থাকার ইচ্ছা ছিল না, আশ্রম মশ্রম আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমাকে রামকৃষ্ণ মিশন, আশ্রম, গৌড়ীয় মঠ রাখার জন্য অনেক চেষ্টা করেছে।
আমি থাকি। মায়ের কান্না, মায়ের চোখের জলে, বাবা চলে গেলে মায়ের আদেশে আমি এইখানে থাকি। এবং সেইখান থেকে আজও এই আশ্রম নেই করে 9 জায়গায় স্থাপিত হয়েছে, কাজ চলছে, আরও আশ্রম মনে হবে যাই না মায়ের ইচ্ছা। এবং মায়ের প্রচার তার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে আমার নামটাও চারিদিকে ছড়িয়ে গেছে। ঠিক আছে, আমার একটাই হচ্ছে আমার পুজো করা বা ওই যে তন্ত্র অঙ্গং চংটা আমার কাজ। আমার কাজ হচ্ছে মানুষের পাশে থাকা এবং গরিব মানুষকে কিভাবে তাদের কিছু ডেভেলপ করা যায় তার জন্যই সদা সর্বদা ব্যস্ত। সেই জন্যে 2004 সালে, 4 তো 3 না 4 জায়গায় 3 এটা সোসাইটি ফর্ম করে, বাদু শিবানন্দ সেবাশ্রম সোসাইটি ফর্ম করে। সবাই বলেছিল বাবা তুমি ট্রাস্টি করো, আমি বলি ট্রাস্টি হলে পরে আমার অধিকার থাকবে, আমার বংশের কারোর অধিকার থাকবে। সেই জন্য এটা আমি সোসাইটিতে বলি যেখানে কাউরই এখানে কারোর অধিকার কোনো কিছু থাকবে না, একমাত্র মা ছাড়া। তাই এরা সোসাইটি ফর্ম করে, আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমরা বিভিন্ন মানুষের সামাজিক কর্মের মধ্যে লিপ্ত থাকতে চেষ্টা করি এবং থাকি। আমরা সুনামিতে কাজ করেছি, শুধু তাই না বুদ্ধদেব ভট্টাচার্যতে আমরা টাকা তুলে দিয়েছি রাইটার্সে গিয়ে, এবং সুনামির পেশে সুনীল বিশ্বাস, মৌ বিশ্বাসকে, যে 7 বছরের মেয়ে এবং 10 বছরের ছেলেকে হারিয়ে আমার কাছে এসেছিল, তাকে গোয়ার কাটায় নর্থ বেঙ্গলে জায়গা করে তাকে ব্যবসা করে দেয়। তারা জানে সীমান্ত মহারাজ এবং বাড়ির নামই সীমান্ত ধাম, তাদের নামই প্রপার্টি। শুধু তাই নয়, আমরা আমফানের সময়, আমফান হয়েছিল নিশ্চয়ই জানো, বড় ঝড়। আমি তখন দ্বারকায় ছিলাম যখন আমফান হয়। আমি টিকিট রিজার্ভেশন ক্যান্সেল করে আমি টিকিট কেটে যখন দেখলাম এখানকার মানুষের এই অবস্থা, আমি জেনারেল কম্পার্টমেন্টে সবাইকে নিয়ে, আমার 50-52 জন আমার ভক্ত ছিল, আমি দ্বারকা থেকে ব্যাক করি এবং তারপরে আমি ওখানে ঝাঁপিয়ে পড়ি। 35,000 মানুষকে আমরা নতুন বস্ত্র, সত্যি খাবার, বাচ্চাদের দুধ থেকে আরম্ভ করে কোনোটাই বাদ দিই, চেষ্টা করি। যেমন জল, বোতল জল, মানে আমরা ওই জল ভরে নিয়ে যাই, মিনারেল ওয়াটার, গাড়ি মিনারেল ওয়াটার এখানে এসছে এবং আমরা ট্রাক করে নিয়ে গিয়ে আমরা নিজে, তখন তো সিপিএমের সময়, নিজে দাঁড়িয়ে থেকে ডিস্ট্রিবিউট, 35,000 মানুষকে আমরা কভারেজ করি। শুধু তাই নয়, আমরা আমাদের ওল্ড এজ হোম আছে এবং সেলফ হেল্প গ্রুপ আছে। আমাদের আদিবাসী মেয়েদের আমি চেষ্টা করছি এখানে ডেভেলপ করার জন্য। তাদের মুড়ির মেশিন বসানো হয়েছে, জলের প্রকল্প করা হয়েছে, মাশরুম চাষ থেকে আরম্ভ করে হ্যান্ডমেড, এই মানে কী বলে তোমাদের গয়না মেয়েদের, তারপরে হচ্ছে তোমার নাইটি থেকে চুড়িদার তৈরি করা, গোপালের ড্রেস হচ্ছে। এবং এই যে সোশ্যাল কাজ এইগুলো করাচ্ছে। এবং গঙ্গাসাগর ক্যাম্প, আমাদের মেলার সময় ক্যাম্প হয়, সেখানে 60 থেকে 70,000 লোক খায়। মেডিকেল ইউনিট আছে আমাদের, বিনা পয়সায় চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়, অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। শুধু তাই নয়, আমাদের ওল্ড এজ হোম আছে, বৃদ্ধদের থাকার ব্যবস্থা। ওই মাস্টারমশাই থাকবে আমাদের বাবা সাথে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে গিয়েই একটু আগে ফ্রিতে থাকবে না, ফ্রিতে কী করে রাখবে? আমাকে ফ্রিতে হলে পরে তাহলে আমাকে ফ্রি হয়ে যেতে হবে, কিন্তু আমি ভর্তুকি দিয়ে চালাই। যে টাকাটা নেওয়া হয় সেই টাকায় এসি গিজার দিয়ে লাক্সারিয়াসভাবে রাখা যায় না। আমার এটা লাক্সারিয়াস ওল্ড এজ হোম, ওই ঘর করা লাইন দিয়ে বাথরুম করাই নয়, অ্যাটাচ বাথরুম, গিজার, এসি, টিভি দিয়ে এবং অল মার্বেল, ঠিক আছে, এবং সার্ভিস সেইটা দিয়ে ওল্ড এজ হোম। এখান থেকে আমরা কিছুটা ভর্তুকি দিই আর কিছুটা আমাদের তাদের থেকে নিতে,
ঠিক আছে, সেটা চলছে, খুব ভালোভাবেই চলছে। আগামী দিন আরও ভালোভাবে চালাবে এরা। এইটা একটা ঘটনা আমাদের আছে। আমাদের অরফ্যান্স আছে, যাদের মা নেই, বাবা পালিয়ে গেছে, বিয়ে করেছে, যাদের মা মানে বাবা আছে, মা পালিয়ে গেছে, এইসব বাচ্চারা এখানে থেকে পড়াশুনো করে। আমি চেষ্টা করি এদের ডেভেলপ করা, এবং এখানে মাস্টার দিয়ে তাদের থাকা খাওয়া মাস্টার সব দিয়ে চেষ্টা করছি যে যতদূর তারা পড়াশুনো করতে পারবে তাদেরকে আমি ভিক্ষে করে হোক, যেখান থেকে হোক, আমি ওদের পড়াবো। কী বললাম বোঝা গেল? এই জায়গার মাহাত্ম্য হচ্ছে, আমি মুখে বলে তো লাভ নেই, এখানে যারা আসে তারা বলতে পারবে। আমার কথা আমি বলে লাভ নেই। আমি এটুকু জানি, আমি কিছু করি না, যা করে আমার মা। বিশ্বাসের সঙ্গে যদি এখানে কেউ আসে এবং বিশ্বাসের সঙ্গে যদি তাকে ডাকতে পারে এবং বলতে পারে, আমার মনে হয় কেউ আজকে খালি হাতে কেউ এখান থেকে ফেরেনি, আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরেনি। আর শিবানন্দ মহারাজের নাম সারা ভারতবর্ষ না, সারা ভারতের বিশ্বে সবাই বললেন। 2017 সালে আমি দিল্লিতে প্রমোশন দিয়েছি, 2005 না 7 এবং 2017 সালে আমাকে ইন্ডিয়ান সলিটারি অফ ইন্ডিয়া মানে কাউন্সিল আমাকে কৃষ্ণমেনন অডিটোরিয়ামে 10ই এপ্রিল আমাকে জুয়েল অফ ইন্ডিয়া এবং বিজয়রত্ন গভর্নমেন্ট দেওয়া এবং 2020 মাদার ইন্টারন্যাশনাল মাদার টেরেসা অ্যাওয়ার্ড আমাকে দেওয়া। এবং আমি কাজ করে যাওয়ার চেষ্টা করছি, তবে জানি আমার মা আছে, অর্থ না হলে পরে সংস্থা চালানো যায়। আমার আসানসোলে আশ্রম আছে, বাঁকুড়ায় আছে, আমার শিলিগুড়ি আছে, আমাদের আমাদের তারাপীঠে জমি আছে, আমাদের কাকিনাড়া আছে, আমাদের জিরাট আছে হুগলি, আমাদের সুন্দরবন কুলতলিতে আছে পিছাখালি এবং ভগবান। এছাড়াও আমাদের বৃন্দাবনে ঘর আছে, যারা যেতে চায় যেতে পারবে, থাকতে পারবে, খেতে পারবে। এখনও জমি নেওয়ার চেষ্টা করছি, টাকার দরকার, মা দেবেন, আমরা করবো, করে রেখে যাবো মানুষের। তাহলে এই নয় ওই এখন যেসব জ্যান্ত কালী, জ্যান্ত মনসা বা মাথা দুলিয়ে পা দুলিয়ে বা ত্রিশূল চুরিয়ে যেসব চলছে বাজারে, এইগুলো হচ্ছে ওই সারেগাঁও পায়ের ওই আর্টিস্টদের মতো, ফটাস করে উঠছে, ফটাস করে ভর করা। এখানে এই জায়গাটা না, এখানে জায়গা হচ্ছে মানুষের বিশ্বাসের জায়গা, এই জায়গাটা হচ্ছে মানুষের শ্রদ্ধার জায়গা, এই জায়গাটা হচ্ছে মানুষের অন্তরের পবিত্রতার জায়গা। শিবানন্দ সেবাশ্রম। আচ্ছা বলছি বাবা, এখানে মানে পুজো যে হয়, বড় উৎসব তো কিছু? বড় উৎসব এখানে প্রচুর বড় উৎসব, মানে কত বড় বড় উৎসব বলো, ফিতে দিতে মেপে বলা যাবে না। তবে বলি, প্রতি অমাবস্যায় এখানে প্রচুর মানুষের ভিড় হয়। প্রতি অমাবস্যায় দিনের বেলা, রাতে হয় না, একমাত্র কার্তিক মাসের অমাবস্যাটাই রাত্রি। এছাড়া এখানে হচ্ছে শিবরাত্রি হয়, শিবরাত্রি হচ্ছে মেন উৎসব বড়। তারপরে নীলের উৎসব, এবার যাত্রা হবে, ওই যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ উৎপল চ্যাটার্জি তারা মা ফেরার, এবং সকাল থেকে অনুষ্ঠান, মানুষের খাওয়া দাওয়া প্রচুর, পিছনে ওইখানে খাওয়া দাওয়া চলে। এলাকার লোক থেকে বাইরে যারা আসে সবাই পেট ভরে খায়, কোনো পয়সা করে দিয়ে নেই, একদম অবাক সবার। আর এখানে হচ্ছে গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা একটা উৎসব হয়, শিষ্যরা আসে, দীক্ষিত সন্তানরা আসে। আর হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, যেটা হচ্ছে আমার জন্মদিন, 25শে বৈশাখ। ওটা হয় না, যেহেতু আমার বাবার মৃত্যু দিবস দিন অনুষ্ঠান হয়। আমার মাও নীল পুজোর দিন দেহ রেখেছেন, তাই নীল পুজোটাও একটা বিশাল উৎসবের মতো আগেও ছিল, এখন আমার মা যোগ হয়ে গেছে, কারণ মা তো ওই মাই আছে, সব মা এই। আর বুদ্ধ পূর্ণিমার দিন এখানে তিল ফেলার জায়গা থাকে, সমস্ত জায়গা থেকে ভক্তরা আসে, সেদিন বিশাল ভিড়, খাওয়া দাওয়া হইচই করে। আর আমাদের উৎসব হয় রথের উৎসব হয় আসানসোল, যেখানে 50 থেকে 60 হাজার লোকের ভিড় হয় এবং 9 দিন ধরে 8 দিন ধরে পুরো অনুষ্ঠান চলে।
প্রতিদিন 6 থেকে 7,000 লোক প্রসাদ। আর এই মন্দির খোলে কটায় বাবা, বন্ধ হয় কটায়? মন্দির সকাল 6টায় খোলে। পুজোয় আমি বসি, আমি এখানে থাকলে আমি পুজোয় বসি নিজেই 9টা থেকে 9:30। প্রতিদিন আমি নিজেই পুজোয় বসি। আর যদি আমি বাইরের আশ্রমে থাকি তাই সেই দিন ঠাকুরমশাইরা আছে তারা, ঠিক আছে, তা ওই টাইমটা চলছে। আর একটাই মন্দির বন্ধ হয়, 2টোর সময় এখানে প্রসাদ পাওয়া যায় বসে। এখানে আসলে কেউ অভুক্ত, সে পয়সা দিক না, এখানে অভুক্ত না, এটা আমার বলাই আছে। আর একটা ঘটনা হচ্ছে যেখানে 4টে একটাই মন্দির বন্ধ হয়, আবার বিকেল 4টেই মন্দির খোলা হয়। 7টায় সন্ধ্যে 6টায় উপাসনা চলে এখানে। বাচ্চারা আমার যারা আছে তারা এবং এখানকার যারা আছে এখানে উপাসনা হয়। উপাসনার পর তারপরে সন্ধ্যা আরতি হয় 7টায়, তারপরে মন্দির বন্ধ হয় আবার পরে। আচ্ছা, এখানে বাবা দূরের বন্ধুরা যারা আসবে, ভক্তরা বন্ধুরা যদি অনেক দূর থেকে দেখো, একটা ঘটনা হচ্ছে এখানে থাকার ব্যবস্থা আমরা আছে, কিন্তু সেটা হচ্ছে কি ব্যাপার, যারা এখানে মেম্বার হয়, আশ্রমের মেম্বারশিপ যারা নেয়, যাদের 1 বছর পুরনো মেম্বারশিপ আছে, তারা এখানে এসে 3 দিন আরামসে ফ্যামিলি নিয়ে থাকা খাওয়া করতে পারবে, ঠিক আছে, এবং অন্য অন্য আশ্রমেও যেতে পারবে। কিন্তু যারা মেম্বার নয় এবং 1 বছর মেম্বার, আজকে হলাম কালকে থাকবো, তা হবে না, 1 বছর পুরনো হতে হবে, তাহলে একমাত্র তাদের এই ফেসিলিটি পাবে। এবং অনেক ফেসিলিটি আছে, যেমন ধরো তোমার কোনো ডাক্তার, বাইরে যারা আছে এখানে এসে কলকাতায় হোটেলে উঠে তাদেরকে ডাক্তার দেখাতে যেতে হবে, কিন্তু তারা যদি শিবানন্দ সেবাশ্রমের মেম্বার হয় তাহলে আমাদের আশ্রমে উঠতে পারবে এবং আমরা অ্যাম্বুলেন্স দিতে পারবো। এবং আমরা শুধু তাই না, ডাক্তার খানায় ভর্তি হওয়ার জন্য সেই সহযোগিতাটাও আমরা করতে পারবো। গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে সব জায়গায় শিবানন্দ মাকে সবাই মানে খারাপ ভালো খারাপ বাসে, মানে একটা কথা বলে সবাই মান, এইটা খারাপ বাসে। হ্যাঁ, তাই একটা কথা বললে অন্তত তারা রাখে। এবং বড় বড় ডাক্তাররা যাই না আমাকে মানে। এবারে চলো বন্ধুরা, তোমাদের আশ্রমটি পুরো ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে অফিস, এখানে অফিসের কাজ হয়, ঠিক আছে। পঞ্চবলী আসন, আসলে যে গাছটা ছিল সেটা অনেক পুরনো, সেটা হয়ে গেছে। এটা হচ্ছে আমার আসন, যখন খুব ভিড় হয়ে যায় তখন ওইখানে উপরে উঠে, যাতে কেউ পা না ধরতে পারে। এখানে সব আমার এই যে মাথা চলছে, আবার এখানে জুয়েল অফ ইন্ডিয়া, বিজয় সব আছে, এখানে প্রচুর অ্যাওয়ার্ড আছে। এটা যে ভোগের ঘর, রন্ধনশালা। এটা যে প্রসাদ খাবার ঘর, ভোগ ঘর, এটা রন্ধনশালা। এটা হচ্ছে এখানে প্রসাদ প্রসাদ বিতরণ খেয়ে নেবো এখানে। হ্যাঁ কানাজি, জামা কাপড় এগুলো গোছাবে কে রে? হ্যাঁ, সব গুছিয়ে রাখতে পারো, গুছিয়ে রাখ। এখানে বাচ্চারা পড়াশোনা করে বন্ধুরা, এখানে সব বড় বাচ্চারা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাচ্চারা থাকে এবং পড়াশোনা করে। আর তার অপোজিটেই রয়েছে এই বড় যে হলঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভবিষ্যতে লাইব্রেরি হবে। লাইব্রেরি বলতে এখানে সব রকম গ্রন্থ পাওয়া যাবে, তোমার পৌরাণিক গ্রন্থ, আধ্যাত্মিক গ্রন্থ এবং পড়াশোনার বইও পাওয়া যাবে। আর এটা হচ্ছে তোমার সভাপতির ঘর। তার পাশেই রয়েছে সম্পাদকের ঘর।
বাচ্চারা বসে পড়ে। আর তার এপাশে রয়েছে একটা সরু লম্বা হলঘর, আর বাঁ পাশে রয়েছে ব্ল্যাকবোর্ড। এখানে কিন্তু বাচ্চাদের পড়াশোনা শেখানো হয়, ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে স্নাতক সব বাচ্চাদের এখানে পড়াশোনা শেখানো হয়। আর মাস্টার কিন্তু বাইরে দিয়ে আসে। এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য থাকা খাওয়া পড়াশোনা পুরো ফ্রি। হাঁস, পুকুর, এই পুকুরটার কোনো ইতিহাস আছে? প্রতিষ্ঠিত। উপরে স্টুডেন্টদের ঘর। এখানে হচ্ছে যারা এখানে সেবায় মেয়েরা আসলে থাকবে, শুধু মেয়েদের জন্য অনলি ফর অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, শিক্ষিত রাত্রির বেলা যেতে হবে। আমার ঘোড়া দেখেছি বন্ধুরা। এবারে কিন্তু মহারাজজি আমাদের দেখাচ্ছেন ধ্যানঘর, যেখানে বসে উনি ধ্যান করেন। যখন ভালোটা লাগে না তখন এখানে একটু বসে থাকি চলছে, ঠিক আছে। ভক্তরা এলে এখানে বসতে এর তলায় দুটো গোগ্র সব থাকে, কিন্তু যখন তখন এখানে ঢুকলে হয় না, আওয়াজ দিয়ে তারপর ঢুকতে হয়। যারা কাজ করে পরিষ্কার করে তারা আওয়াজ দিয়ে তারপর ঢুকে, আর এরা আসে গাছ দিয়ে নামে, গাছ দিয়ে উড়ে যায়। দুটো গোগ্র এখানে আছে, আরো বিষধর সব আছে। বন্ধুরা, মহারাজজি সব পশু পাখিকে ভালোবাসেন। ঘোড়া, গরু, কুকুর, পাখি, হাঁস, রাজহাঁস, সব ধরনের পশু পাখি তোমরা মহারাজজির আশ্রমে দেখতে পাবে। এক মেয়ে থাকে, ওইখানে বসে আছে, ওর কেউ নেই, ওই যে দোকান দেওয়া হয়েছে, ওর দোকান করে এখানে। উপর ঘরটা এমনি কেউ যদি আসে থাকবে, উপরে যারা এখানে সেবায় তারা থাকে। বন্ধুরা, এই দেখো সবেদা গাছ। এই সবেদা গাছে কিন্তু কত সবেদা হয়ে রয়েছে, দেখো। এদিকে তোমার আপ করেছে নাকি? মোদি হচ্ছে আশ্রমের ঘোড়া, নাম হচ্ছে মূর্তি। বন্ধুরা, এবারে চলো আমরা যাচ্ছি মহারাজজির বাগান বাড়ি এবং জ্যান্ত নন্দীকে দেখতে। রুদ্রাক্ষর গাছ, আচ্ছা, সে হরিদ্বারে দেখেছিলাম। কঙ্কলে এটা রুদ্রাক্ষরের গাছ। এখানে নীল হবে তো, নীলের সময় এখানে খাওয়া দাওয়া, এখানে বাঁশ খাটানো হয়েছে। বন্ধুরা, এটি হলো ডাক্তারখানা। সব রকমের ফ্রিতে এখানে চিকিৎসা করা হয়। এখানে সব ফুলগাছটা তৈরি হয়। ভোলা ভোলা। বন্ধুরা, এটি হলো নন্দী, তো নাম হচ্ছে ভোলা, জ্যান্ত নন্দী। দেখো ঘোড়া, ছোট ঘোড়া কত। বন্ধুরা, এবারে যাচ্ছি আমরা মহারাজজির আশ্রমের গোশালায়। তো এখানে দেখো কতগুলো গরু রয়েছে লাইন দিয়ে। এবারে চলো বন্ধুরা, এই শিবানন্দ মহারাজজির যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই বৃদ্ধাশ্রমটি তোমাদের সঙ্গে শেয়ার করি।
বন্ধুরা, এটা হচ্ছে শ্রী শিবানন্দ আশ্রমের বৃদ্ধাশ্রম। তো চলো ভেতরটা প্রবেশ করে দেখো, অপূর্ব সুন্দর। এবারে চলো বন্ধুরা, তোমাদের বৃদ্ধাশ্রমের ভেতরটা ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমে কিন্তু শুধু মহিলাদের জন্য থাকার ঘর রয়েছে এবং বয়স্ক স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে সেই রুম রয়েছে। এই বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা রুমে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, কালার টিভি রয়েছে এবং শীতকালে গিজারের ব্যবস্থা রয়েছে, আর অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। পরিষ্কার, খুব সুন্দর। আর এই বৃদ্ধাশ্রমের পাশেই কিন্তু শিবানন্দ মহারাজজির গেস্ট হাউস রয়েছে। তো খুব সামান্য পয়সায় কিন্তু এই বৃদ্ধাশ্রমে থাকা যেতে পারে। আর এটি হলো বৃদ্ধাশ্রমের অফিস। এই অফিসের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দরকার হলে কথা বলে নিতে পারো। এখন বন্ধুরা দুপুর 2টো বাজে। তো এবার কিন্তু আমরা শ্রী শ্রী শিবানন্দ আশ্রমের ভোগ প্রসাদ গ্রহণ করব। মানে ভক্তদের খাওয়ানো হয়, মানে ভোগ ঘর। তো আমরা এখন এখানে খেতে যাচ্ছি, চলো। বন্ধুরা, টুকুর কেটেছে 40 টাকা করে মাথা পিছু। তো আমরা ভোগ করে দিচ্ছি, তখন খাবো। কী কী দিচ্ছি তোমাদের সঙ্গে, এটা কী করে আর খেয়ে যাবো। ভিডিও করছি তো। ও ঠিক আছে, না না এটা ভাতের সঙ্গে নিম পাতা ভাজা দিয়েছি সর্বপ্রথম। তো নিম পাতা ভাজা দিয়ে আগে খেয়ে নিই, তারপরে কেটে নেবে। ডাল দিল, আর এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের শ্রী শিবানন্দ আশ্রম পুরোটা ঘুরিয়ে দেখালাম এবং তোমাদের গর্ভগৃহে কী কী বিগ্রহ রয়েছে সেটা শেয়ার করলাম, এবং কটায় ভোগ খাওয়ানো হয় এবং ভোগের প্রাইস কত, টিকিটের প্রাইস কত, সেগুলো শেয়ার করলাম, এবং পুরো সেবাশ্রমে কী কী রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এখানকার যিনি মহারাজ, সেই মহারাজজির সঙ্গে কথা বলে জানলাম এই বাদু শ্রী শিবানন্দ সেবাশ্রমের ইতিহাসটাও তোমাদের আমি শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা যে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই আশ্রমে চলে এসো, খুব ভালো লাগবে। শান্তপ্রিয় একদম আশ্রম, পরিবেশটা খুবই সুন্দর। আর যদি ভালো লাগে তো প্রচুর শেয়ার করে দিও, আর লাইক করে জানিও, কমেন্টে জানিও। এবং নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে না, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো আমি কিন্তু এখন চলে যাচ্ছি অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও, টাটা।